অবশেষে অন্তর্বর্তীকালীন সরকার পরিবর্তন করলো ১২১ বছরের দেওয়ানি কিংবা জমিজমা সংক্রান্ত বিচার ব্যবস্থা এবং তারই পরিপ্রেক্ষিতে সহজ হয়ে গেল বেদখল হয়ে যাওয়া কিংবা যে সকল ওয়ারিশরা ওয়ারিশান সম্পত্তি থেকে বঞ্চিত কিন্তু ভোগ দখলে যেতে পারছেন না, সেই সকল জমির ভোগ দখল উদ্ধার করার পদ্ধতি। এক্ষেত্রে লাগছে না স্পেসিফিক ভাবে কোনো সাক্ষী, প্রমাণ এবং কোনো কাগজে সমন। সুপ্রিয় ভিউয়ার্স, এত বৈপ্লবিক পরিবর্তন ভূমি মালিকদেরকে কোন পদ্ধতিতে উপকার দেবে কিংবা যারা ওয়ারিশান সম্পত্তি থেকে দীর্ঘদিন ধরে বঞ্চিত তারা কোন পদ্ধতিতে সেই ওয়ারিশান সম্পত্তিগুলো এই পরিবর্তিত বিচার ব্যবস্থার মাধ্যমে উদ্ধার করবেন এবং কোন কোন প্রমাণ তাদেরকে সংগ্রহে রাখতে হবে, কতদিন সময় লাগবে এবং এই সংক্রান্ত যাবতীয় যত প্রশ্ন এই মুহূর্তে আপনার মাথায় রয়েছে সকল বিষয় নিয়েই এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করব। সুপ্রিয় ভিউয়ার্স, ভিডিওটির বিষয়বস্তু বুঝতে গেলে ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে হবে। আর দেখার পর যদি ভালো লাগে, আরো কোনো ভিডিও দেখার আগ্রহ জন্মায়, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব বাটনের পাশের বেল আইকনটি চেপে দিয়ে রাখবেন। আসসালামু আলাইকুম। সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা যারা ওয়ারিশান সম্পত্তি কোনোভাবেই ভোগ দখলে যেতে পারছেন না কিংবা আপনাদের ওয়ারিশান সম্পত্তিগুলো আজ থেকে ১০-১৫ বছর আগে পাবার কথা ছিল কিন্তু কোনোভাবে পান নাই, সেক্ষেত্রে এমন হতে পারে যে আপনার পিতা কিংবা আপনার মা তার পারিবারিক পৈতৃক সম্পত্তি কিংবা ওয়ারিশান সম্পত্তিগুলো কোনোভাবেই অংশ পায় নাই। এক্ষেত্রে সেই সকল সম্পত্তি আপনি তৃতীয় প্রজন্ম হিসেবে, অর্থাৎ মূল যে মালিক সেই মূল মালিকের নাতি কিংবা নাতনি হিসেবে কিন্তু ভোগ দখলে যাওয়ার অধিকার রাখেন এবং ওই সকল সম্পত্তি যে আপনার মায়ের কিংবা আপনার বাপের অংশ ছিল সেই সকল অংশ যদি কোনো অন্য ব্যক্তি ভোগ দখল করে এবং সেই সকল সম্পত্তি অন্য কোনো কারো কাছে হস্তান্তর করে দেয় এবং তাদের কাছে দলিলও থাকে এবং খতিয়ানও থাকে, তারপরেও কিন্তু আপনি ওই সকল সম্পত্তি পুনরায় আদালতের মাধ্যমে উদ্ধার করে আপনার মালিকানায় নিয়ে আসতে পারবেন। তো এই যে একটি কঠিন কাজ এবং জটিল প্রক্রিয়া সম্পন্ন ব্যবস্থা, এটি কি আদৌ সম্ভব? হ্যাঁ, আমরা আগের যে বিচার পদ্ধতিতে ছিলাম সেই বিচার পদ্ধতি ছিল একদম ব্রিটিশ আমলে তৈরিকৃত। সেটি প্রায় ১২০-২১ বছর আগে তৈরি করা এবং সেই সময় যে আইনটি তৈরি করা হয়েছিল ওই আইনে পরবর্তীতে কিন্তু একটি বিচার প্রক্রিয়া অ্যাটাচ করে দেওয়া হয়েছিল, অর্থাৎ সংযুক্ত করে দেওয়া হয়েছিল। সেখানে সেই আমলের পরিবেশ পরিস্থিতি উপর বিবেচনা করে সেই প্রক্রিয়াটি সম্পন্ন করা হয়েছিল ১২টি পন্থার উপর। অর্থাৎ আদালতে যখন আমরা এই বছরও মামলা করেছি তখন এই পদ্ধতিতেই করতে হয়েছে এবং আদালতে ওই পদ্ধতিতেই বিচার কার্য সম্পন্ন করা হয়েছে। সেখানে যখন কোনো ব্যক্তি অভিযোগ নিয়ে যায় সর্বপ্রথম তার একটি অভিযোগনামা দাখিল করতে হয় কাগজে লিখে কিংবা অনলাইন ভিত্তিক করে ডাউনলোড করে হয়তো আমরা সাবমিট করতে পারতাম। সেই পদ্ধতিতে যখন আবেদন করতাম তার পরিপ্রেক্ষিতে আদালত দেখতো যে এই বিচার কিংবা অভিযোগটি আমলযোগ্য কিনা, তারপরে সেই বিচারটি কোন আদালতে বিচারযোগ্য সেটি বিবেচনা করে সেই আদালতে প্রেরণ করা হতো। তারপরে সেই আবেদনের পরিপ্রেক্ষিতে যে ব্যক্তিদ্বয় বিবাদী ছিলেন তাদের কাছে কিন্তু সমন পাঠানো হতো একটি পন্থায় কিংবা দুইটি পন্থায়। একটি হচ্ছে সাব রেজিস্ট্রি অর্থাৎ ডাকযোগের মাধ্যমে, আরেকটি হচ্ছে একজন পিওনের মাধ্যমে লোক মারফত সরাসরি। এই দুটি পদ্ধতিতে যখন সমন পাঠানো হতো তখন আদালত কিন্তু একটি ডেট দিতেন, একটি সময় নির্ধারণ করে দিতেন যে এই সমনের জবাব যে ব্যক্তির কাছে সমন পাঠানো হচ্ছে তিনি দিবেন এবং তিনি আদালতে উপস্থিত হবেন। এখন ওই যে সমনটি, এই সমনটি দেখা যেত নির্দিষ্ট সময়ে পৌঁছাইতো না কিংবা যে ব্যক্তিকে দ্বারা পাঠানো হতো সেই ব্যক্তি টাকা খেয়ে সমন জবাব নিয়ে আসতো না কিংবা যে ব্যক্তি সমন গ্রহীতা সেই ব্যক্তি ইচ্ছা করেই সমনের জবাব দিতেন না, সমন নানানভাবে ঘুরাতেন এবং এই যে পদ্ধতি, এই পদ্ধতির কারণে ২-৩টা আদালতের ডেট আসতো কিন্তু সমনের জবাব আসতো না এবং যে ব্যক্তি বিচার প্রত্যাশী তাকে কিন্তু বিচারের জন্য ঝুলে থাকতে হতো। এই পদ্ধতিটাকে সুন্দরভাবে সিস্টেমাইজ করা হয়েছে। বলা হচ্ছে যে এই যে দুই মারফতে সমন পাঠানো হয় এই সমনটি আর এই দুই মারফতের পাঠানোর পাশাপাশি আরো ২-৩টি পদ্ধতি
পাঠানো যাবে। সেটি হচ্ছে এখন যেহেতু ডিজিটাল যুগ, অনলাইন যুগ, তাই মোবাইলে, ইন্টারনেটের মাধ্যমে, হোয়াটসঅ্যাপে, মেইলের মাধ্যমে, মোবাইলে খুদে মেসেজের মাধ্যমে যে ব্যক্তিকে সমন পাঠানো প্রয়োজন সেই ব্যক্তিকে পাঠানো হবে এবং আদালতের বিচারক যদি মনে করেন যে ব্যক্তিকে পাঠানো হয়েছে, সেই ব্যক্তি সমন পেয়েছেন, এখন তিনি যদি জবাব না দেন সেটি তার ব্যক্তিগত ব্যাপার, আমাদের বিচার কার্য সম্পন্ন করা কিংবা এগিয়ে নেওয়া প্রয়োজন, তাহলে তিনি সেটি করতে পারবেন এবং এই বিষয়ে কিন্তু সুনির্দিষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। আগে কিন্তু এই ধরনের ক্ষমতা বিচারকদের দেওয়া হতো না। তারা যতক্ষণ পর্যন্ত সমন পেতেন না ততক্ষণ পর্যন্ত তাদের বিচার কার্যটি ঝুলিয়ে রাখতে হতো। এরপরে আরেকটি প্রক্রিয়া ছিল যে সাক্ষী। প্রত্যেকটা বিষয়ে কিন্তু সাক্ষী অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটি হতে পারে মৌখিক সাক্ষী কিংবা ডকুমেন্টারি সাক্ষী। এখন ডকুমেন্টারি সাক্ষী কিন্তু উপস্থাপন করা যাচ্ছে। সেটি বাদী বিবাদী যে পক্ষই হোক না কেন উপস্থাপন করতে পারে। কিন্তু যদি কোনো ক্ষেত্রে মৌখিক সাক্ষ্য প্রয়োজন হয় তাহলে যে ব্যক্তিরা মৌখিক সাক্ষ্য দিবেন সেই ব্যক্তিকে কিন্তু আদালতে উপস্থাপন করতে হতো এবং এক্ষেত্রে বিশেষ কিছু সমস্যা ছিল। সেটি হচ্ছে সাক্ষীদেরকে ম্যানেজ করা, তাদেরকে আদালতে উপস্থাপন করা, যে ডেটে সাক্ষী দেওয়া প্রয়োজন সেই ডেটে হয়তো সাক্ষীগণ কোনোভাবে যেতে পারছেন না কোনো একটি অসুবিধার কারণে, তাহলে কি দাঁড়ালো, সাক্ষী ঠিক মতো উপস্থাপন হলো না, ডেট মিস হয়ে গেল। আবার আদালতেও এই সাক্ষী গ্রহণের ব্যাপারটি ছিল সময় সাপেক্ষে। সেখানে সাক্ষীগণ এসে দাঁড়িয়ে বলতেন, সেই সাক্ষী আবার লিপিবদ্ধ করা হতো, তারপরে সেটি পর্যালোচনা করে বাকি কার্য সম্পন্ন করা হতো। এখন কিন্তু বলা হচ্ছে এই কাজটি আর করার প্রয়োজন নেই। যখন আদালতে সর্বপ্রথম মামলা দায়ের করা হবে তখনই এই সাক্ষীদের সাক্ষ্য লিপিবদ্ধ করে এফিডেভিটের মাধ্যমে আদালতে উপস্থাপন করতে হবে এবং এক্ষেত্রে বিবাদীও যদি কোনো সাক্ষী উপস্থাপন করতে চায় তাদের ক্ষেত্রেও সমনের জবাবের সাথে সেই বিষয়টি তারা জবাব দিতে পারবেন। এক্ষেত্রে এই যে আগের পদ্ধতিটা কিন্তু বাতিল হওয়ার কারণে এখন যেহেতু মৌখিক সাক্ষী আদালতের প্রয়োজন হচ্ছে না, তাই খুব সহজেই কিন্তু এই বিচার কার্যটি এগিয়ে নেওয়া যাচ্ছে এবং খুব সহজ হয়ে যাচ্ছে। এরপরে যে আরেকটি পদ্ধতি ছিল ডকুমেন্ট সাবমিশন। এখন ডকুমেন্ট যাচাই বাছাই করতে গেলেও কিন্তু নানান ধরনের ভোগান্তি ছিল। এখন একটি দলিল কিংবা একটি খতিয়ান উপস্থাপন করা হতো এবং মালিকানা দাবি করা হতো, সেই ডকুমেন্টটি পাঠানো হতো সাব রেজিস্ট্রি অফিসে কিংবা ভূমি অফিসে কিংবা যে অফিসগুলো রয়েছে সেগুলোতে, তারপর তারা সেখান থেকে সেগুলো পর্যালোচনা করে একটা নির্দিষ্ট সময় পরে আদালতে উপস্থাপন করতেন। অনেক সময় দেখা যেত যে ডকুমেন্ট পাঠানো হয়েছে 1 বছরও পার হয়ে গেছে কিন্তু ডকুমেন্টের জবাব আসছে না। এই পদ্ধতিগুলোর কারণেও কিন্তু বিচার প্রক্রিয়াটি ডিলে হতো। এখন এই পদ্ধতিটাকেও কিন্তু একটু সহজীকরণ করা হচ্ছে। সরকার বলছে যে সব ধরনের ডকুমেন্ট, অর্থাৎ আমরা জানি অনলাইনে কিন্তু ইতিমধ্যে খতিয়ান চেঞ্জ করা যায় কিংবা সেখানে দেখা যায়। তো আদালতে কিন্তু এই পদ্ধতিতে এখন থেকে ডকুমেন্ট কার নামে রয়েছে, খতিয়ান কার নামে রয়েছে এটি দেখতে পারবেন। আর দলিল কিন্তু অনলাইন হয়ে যাচ্ছে। কিভাবে হচ্ছে, কেন হচ্ছে, এই বিষয়ে কিন্তু আমরা ভিডিও তৈরি করেছি। এই বিষয় নিয়ে আপনাদের আগ্রহ থাকলে আমরা কিন্তু দেখে আসতে পারেন। আবার এই যে বিষয়গুলো যখন সম্পন্ন হয়ে যাবে তখন কিন্তু আদালত থেকে খুব সহজেই এই বিষয়গুলো খুব দ্রুত নিশ্চিত হওয়া যাবে যে ডকুমেন্ট কার্ডটি ঠিক কে আসল মালিক। এরপরে আরেকটি সমস্যা ছিল যে আমাদের বিচার প্রক্রিয়াকে ইচ্ছাকৃতভাবে ডিলে করা, অর্থাৎ একটি ডেট পড়েছে, সেই ডেটে দুই পক্ষের এক পক্ষ বলছে আমার অমুক সমস্যা তমুক সমস্যা, আমি এই ডেটে বিচার চাচ্ছি না, পরে একটি ডেট দাও। এভাবে দীর্ঘদিন ধরে নানান অজুহাতে ডেট নেওয়া যেত। বলা হচ্ছে যে এখন থেকে এই কাজ আর করা যাবে না, সর্বোচ্চ বাদী বিবাদী মিলে 60 বারের বেশি তারা কোনোভাবেই ডেট নিতে পারবে না এবং এর মধ্যেই তাদের সমস্ত ডকুমেন্ট কিংবা সাক্ষী উপস্থাপন করতে হবে। এরপরে আসে আদালতের বিচার প্রক্রিয়াটি। যদি এই পদ্ধতিগুলো শর্টকাটে হয়ে যায় তাহলে কিন্তু এখন আর এই যে আগের সিস্টেমে 1 বছরের মামলা 6 বছর 10 বছর ধরে ঘুরতো, এটি কিন্তু ঘোরার সুযোগ থাকছে না। খুব সহজেই খুব সুন্দরভাবে দ্রুত বিচার কার্য সম্পন্ন করা যাবে। এখন তাহলে যে ওয়ারিশরা এই যে তাদের সম্পত্তি থেকে বঞ্চিত হয়ে গেলেন তাদেরকে কিন্তু মামলা করলে খুব সহজে রায় পাবেন। এখন তাদেরকেও অবশ্যই ডকুমেন্ট উপস্থাপন করতে হবে। এক্ষেত্রে তারা যে ওয়ারিশান সম্পত্তি প্রাপ্ত হওয়ার কথা সেটির জন্য যথেষ্ট প্রমাণ, অর্থাৎ ওয়ারিশান সনদ অবশ্যই লাগবে, সেই সঙ্গে যে সকল সম্পত্তি প্রাপ্ত হওয়ার কথা সেই সকল সম্পত্তির যে ডকুমেন্ট গুলো রয়েছে সেগুলো আদালতে উপস্থাপন করতে হবে। এই দুটি ডকুমেন্ট থাকলে এই বিচার প্রক্রিয়ার মাধ্যমে ওয়ারিশান সম্পত্তি খুব সুন্দরভাবে উদ্ধার করা যাবে। আরেকটি ব্যাপার ছিল যে আমরা জানতাম যে জমি জমা সংক্রান্ত মামলার ক্ষেত্রে যদি কোনো কারণে একজন ব্যক্তি রায় পেল এবং তিনি সম্পত্তি থেকে বেদখলে রয়েছেন, তাহলে তাকে তো সম্পত্তি ভোগ দখল উদ্ধার করে তার দখলে নিয়ে আসতে হবে। এক্ষেত্রে আদালতে আবার পরবর্তীতে আরেকটি মামলা করতে হতো, সেটিকে আমরা জারি মামলা বলি। জারি মামলার
সেই বিষয়টি পরবর্তীতে সমাধান হলে আদালত থেকে আইন প্রয়োগকারী সংস্থার মাধ্যমে সম্পত্তির ভোগ দখল বুঝিয়ে দেওয়া হতো। এখন থেকে এটি করার লাগবে না। যখনই একটি মামলা করা হবে সেই মামলায় যদি আদালত মনে করে অর্থাৎ বিচারক মনে করে যে রায়টি বাস্তবায়ন করে দেওয়া প্রয়োজন, তাহলে সঙ্গে সঙ্গে তিনি আইন প্রয়োগকারী সংস্থা কিংবা যে সকল ইনস্টিটিউশন কিংবা প্রতিষ্ঠান রয়েছে তাদেরকে নির্দেশ প্রদান করতে পারবেন যে রায়টি যেন বাস্তবায়ন করে দেওয়া হোক। তাই সুপ্রিয় ভিউয়ার্স, যারা আপনারা ওয়ারিশান সম্পত্তি থেকে বেদখল হয়ে রয়েছেন, ভোগ দখলে যেতে পারছেন না, কোনোভাবে অংশ পান নাই, তারা কিন্তু এই পরিবর্তিত বিচার ব্যবস্থার মাধ্যমে এখন মামলা করে খুব দ্রুত তাদের সম্পত্তিগুলোর ভোগ দখল নিজের আয়ত্তে নিয়ে আসতে পারবেন। তারপরে বিষয়টি শুনতে সহজ মনে হলেও খুব একটি জটিল প্রক্রিয়া। এই বিষয়টি আপনারা কখনোই একাই সম্পন্ন করতে পারবেন না। অবশ্যই আপনাদেরকে একজন ভালো আইনজীবীর পরামর্শ কিংবা সহযোগিতা নিতে হবে। আমাদের থেকে যদি কোনো ধরনের সহযোগিতা, কোনো পরামর্শ নিতে চান, সেক্ষেত্রে আমাদের ভিডিওর নিচে কমেন্ট বক্স রয়েছে, সেখানে কমেন্টস করবেন। আমরা আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব। আজকে এ পর্যন্তই। দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।